কন্যা সন্তানের বিয়ের পরে বিদায়ের সময় বাবা মা আত্মীয় পরিজন সবাই কাঁদতে বসতেন। এতদিন এটাই হয়ে এসেছে। এবার মনে হচ্ছে সেই দিন এসে গেছে যে পুত্র সন্তানের বিয়ে দেওয়ার পরেও তার ভবিষ্যতের কথা ভেবে অজানা আশঙ্কায় বাবা মাকে চিন্তিত হতে হবে। গত কিছুদিন ধরে স্ত্রীর হাতে স্বামী হত্যার ঘটনা যেন অনেকটাই বেড়ে গেছে। মেরাটের মুস্তান দেস্তগি যেভাবে তার স্বামীকে মেরে নীল ড্রামে ভরে রেখেছিল, সেটা যে কোনো মানুষের অন্তরাত্মা কাঁপিয়ে দেওয়ার মতো। মুস্কান ছাড়াও তার মাঝে আরও অনেকগুলো ঘটনা ঘটেছে যেখানে স্ত্রীর হাতে স্বামীর হত্যা হয়েছে। আর এখন সোনম এবং রাজা রঘুবংশীর ঘটনা সারা দেশের চর্চার বিষয়। আজকের আড্ডা ব্লগারের আসরে রইল সোনম এবং রাজা রঘুবংশীর সম্পূর্ণ কাহিনী। তাহলে আজকের আড্ডাটা শুরু করা যাক। নমস্কার, সবাইকে স্বাগত জানিয়ে আড্ডা ব্লগারের নতুন একটা পর্ব শুরু করছি। ঘটনার সূত্রপাত হয় গত বছর অর্থাৎ 2024 সালের 1 অক্টোবর রামনবমীর দিনে। ওই দিন রঘুবংশী সমাজের রামনবমী উপলক্ষে একটি অনুষ্ঠান ছিল। রঘুবংশী সমাজের নিয়ম অনুসারে যদি কারো বাড়িতে বিবাহযোগ্য পাত্রপাত্রী থাকে তাহলে রঘুবংশী সমাজের খাতায় নথিভুক্ত করে রাখা হয়। তাতে বিবাহ ক্ষেত্রে উপযুক্ত পাত্রপাত্রী পেতে সুবিধে হয়। সোনম রঘুবংশীর বাড়ির লোক ওখান থেকেই রাজা রঘুবংশীর বিষয়ে জানতে পারে। সোনমের মায়ের তার মেয়ের জন্য রাজাকে উপযুক্ত পাত্র হিসেবে পছন্দ হয়। সচ্ছল পরিবারের ছেলে ছিল রাজা। তাছাড়া সবচেয়ে ভালো বিষয় ছিল রাজাদের পরিবারও থাকতো ইন্দোরেই। সোনমের মা একদিন রাজার বাড়িতে ফোন করে জানান যে তারা তাদের মেয়ের জন্য রাজার সাথে সম্বন্ধ করতে আগ্রহী। সেই মতো একদিন সোনমরা সপরিবারে রাজার বাড়ি আসে এবং পাত্রপাত্রীকে আলাদাভাবে কথা বলার সুযোগ করে দেওয়া হয়। সমস্ত কিছু ঠিকঠাক থাকায় রাজা এবং সোনমের বিয়ের কথাবার্তা এগোতে থাকে। কিছুদিন কথা বলা এবং দেখা সাক্ষাৎ করার পরে রাজার মনে হয় সোনম তার প্রতি একটু আগ্রহী নয় এবং সে কথা সে তার মাকেও জানায়। রাজার মা সেই বিষয়ে সোনমের সাথে কথা বললে সোনম বলে সে তার বাবার ব্যবসার কাজে যুক্ত এবং একটু ব্যস্ত থাকে, সে কারণে রাজাকে সময় দিতে পারছে না। বিয়ের কথা পাকা হয়ে যাওয়ার পরেও যখন একটা মেয়ে ব্যবসার কাজের অজুহাত দিয়ে নিজের হবু স্বামীকে সময় দেয় না, এই বিষয়টা যদি রাজার মা তখনই বুঝে যেতেন তাহলে হয়তো অকালে রাজার প্রাণটা ঝরে যেত না। এরপর মে মাসের 10 তারিখে রাজা এবং সোনমের বিয়ে হয়ে যায়। বিয়ের পরে রাজার ইচ্ছে ছিল হানিমুনে কাশ্মীর যাওয়ার, কিন্তু পহেলগাঁও কাণ্ডের ফলে সেই পরিকল্পনা স্থগিত করতে হয়। তাছাড়া বিয়ের পরে পরে হানিমুনের জন্য বাইরে যাওয়ার ক্ষেত্রে রাজাদের বাড়ির জ্যোতিষীর তরফ থেকেও বারণ করা ছিল। কিন্তু সোনম রাজাকে না জানিয়ে নিজের টাকায় হানিমুনের জন্য মেঘালয়ের ফ্লাইটের টিকিট কেটে নেয় এবং জেদ করতে থাকে মেঘালয় যাওয়ার জন্য। রাজা তার মায়ের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেয় যে তারা মেঘালয় হানিমুনে যাবে, কারণ তারা যদি না যায় তাহলে ফ্লাইটের টিকিটের টাকাটা নষ্ট হবে। এরপর 20 তারিখে রাজা এবং সোনম ফ্লাইট নিয়ে গৌহাটি পৌঁছয়। ওখানে কামাখ্যা দেবীর দর্শন করে তারা আবার ফ্লাইট নিয়ে মেঘালয়ের জন্য রওনা দেয়। 22 তারিখে মেঘালয় পৌঁছে চেরাপুঞ্জির আশেপাশে একটা হোমস্টেতে তারা ওঠে। তারপর একটা স্কুটি ভাড়া করে সেদিন ওরা চেরাপুঞ্জির আশেপাশের এরিয়া ঘুরে দেখে। এরপরে আসে 23শে মে অর্থাৎ সেই অভিশপ্ত দিন। ওই দিন ভোরে 5:30টার সময় ওরা হোমস্টে ছেড়ে দেয়, যেটা হোমস্টের মালিককেও অবাক করে। এত ভোরে কেউ কি করে হোমস্টে ছেড়ে দিচ্ছে এটা ভেবে। এরপর ওরা চেরাপুঞ্জি থেকে 330 কিলোমিটার দূরে একটা জায়গায় জলপ্রপাত দেখার জন্য বেরিয়ে যায়। প্রবল বৃষ্টি তো ছিলই, তাছাড়া এই জলপ্রপাতে যাওয়ার রাস্তাটাও অত্যন্ত বিপজ্জনক ছিল। কিন্তু অদ্ভুতভাবে রাজা ও সোনম সেই জলপ্রপাতই দেখতে যায়। এই জায়গাটা থেকে বাংলাদেশের বর্ডার মাত্র 15 কিলোমিটার দূরে এবং এই এরিয়াটা ট্যুরিস্টদের জন্য একদমই নিরাপদ নয়। তাছাড়া ওই সময় এই এরিয়াতে কারফিউও জারি ছিল। এই এরিয়াতে প্রায়ই ট্যুরিস্টদের সাথে লুটপাট মারপিটের ঘটনা তো ঘটেই। তাছাড়া কিছু বছর আগে হাঙ্গেরির এক ট্যুরিস্টের এখানে মৃত্যু হয়েছিল। অথচ রাজা এবং সোনম ওই বিপজ্জনক রাস্তায় জলপ্রপাত দেখতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল।
এই জলপ্রপাতে যাওয়ার রাস্তায় রাজার মায়ের সাথে দুপুর 1:30টা নাগাদ সোনমের কথা হয়। তারপর বেলা 2টোর সময় যখন রাজার মা রাজার সাথে কথা বলার জন্য ফোন করেন, তখন দেখেন রাজা এবং সোনম দুজনেরই ফোন সুইচড অফ। তারপর থেকে রাজার বাড়ির লোক অনেকবারই রাজা এবং সোনমকে যোগাযোগ করার চেষ্টা করে গেছেন, কিন্তু কথা বলা সম্ভব হয়নি। রাজার পরিবারের একেবারেই যে চিন্তা হচ্ছিল না তা নয়, কিন্তু প্রবল বৃষ্টি, তাছাড়া মেঘালয় থেকে এতটা দূরে হয়তো নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, এটা ভেবে ওনারা নিজেদের মনকে বুঝিয়েছেন। এরপর আসে 24শে মে। ওই দিনও যখন পরিবারের লোক রাজা এবং সোনমকে যোগাযোগ করতে পারেন না, তখন রাজার পরিবার তাদের পাঠানো ফটোগুলো দেখতে থাকেন, যাতে সেখান থেকে কোনো রকম যোগাযোগ করার সূত্র পাওয়া যায়। ফটোতে একটা স্কুটি দেখা যায়, যেখানে স্কুটির মালিকের নাম্বার দেওয়া ছিল। রাজার ভাই যখন সেখানে ফোন করে, তখন স্কুটির মালিক জানায় রাজা এবং সোনম স্কুটি রেন্টে নিয়ে তো গেছে, কিন্তু সেটা ফেরত দিতে আসেনি। এই কথাটা জানার পরে রাজা এবং সোনম দুজনেরই পরিবার অত্যন্ত চিন্তিত হয়। পরের দিন অর্থাৎ 25শে মে রাজার ভাই এবং সোনমের ভাই ফ্লাইট নিয়ে মেঘালয়ের উদ্দেশ্যে রওনা দেয়। পরে রাজার ভাই অভিযোগ করেন, প্রথমে মেঘালয় পুলিশ রাজা এবং সোনমের বিষয়টাকে একেবারেই গুরুত্ব দিচ্ছিল না। তখন তারা ইন্দোর কমিশনারের কাছে অভিযোগ করেন এবং ইন্দোর পুলিশ মেঘালয় পুলিশকে এই বিষয়টা দেখার জন্য বলেন। এরপর মেঘালয় পুলিশের টিম রাজা এবং সোনমকে খুঁজতে বেরোয়। তদন্তে সর্বপ্রথম রাজা এবং সোনমের ভাড়া করা স্কুটিটা উদ্ধার হয়। এরপর একজন লোকাল গাইডের তরফ থেকে পুলিশ কিছু তথ্যসূত্র পায়। লোকাল গাইড জানায় সে রাজা এবং সোনমকে ওই এরিয়াটা ঘুরিয়ে দেখাতে চেয়েছিল, কিন্তু তারা অন্য গাইড নিয়ে নিয়েছিল। এবং তারপরে সে পুলিশকে জানায় রাজা এবং সোনমের সাথে আরও 3জন ছিল, যারা হিন্দিতে কথা বলছিল, অর্থাৎ মেঘালয়ের লোকাল কেউ ছিল না। কারণ মেঘালয়ের মানুষরা হয় মেঘালয়ের স্থানীয় ভাষায় কথা বলে, অথবা ট্যুরিস্টদের সাথে ভাঙা হিন্দিতে বা ইংলিশে কথা বলে। এই তথ্যটা পুলিশের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। তারপর গাইড আরও জানায় রাজা ওই 3জনের সাথে সামনে ছিল, কিন্তু সোনম অনেকটা পেছনে ছিল। এই তথ্যটা পুলিশকে একেবারে চমকে দেয়। আগেই জানিয়েছি, ওই জায়গাটা ট্যুরিস্টদের জন্য একেবারেই নিরাপদ নয়। এমনকি রাজা এবং সোনমের ভাই যখন তাদের এখানে খুঁজতে আসে, তখন স্থানীয় লোকেরা রাজা এবং সোনমের ভাইকে সাবধান করেছিল যে এই জায়গাটা অত্যন্ত বিপজ্জনক, যেন তারা এখানে রাত্রি যাপন না করে। তার উপর রাজা এবং সোনমের সাথে 3জন হিন্দিভাষী ব্যক্তি কারা ছিল, পুলিশকে এই বিষয়টা বেশ ভাবায়। এই সব কিছুর মধ্যে তদন্তে 27শে মে পাহাড়ে 2টো ব্যাগ পাওয়া যায়। প্রবল বৃষ্টি তদন্তের কাজে বারবার বাধার সৃষ্টি করছিল, কিন্তু তার মধ্যেও তদন্ত চলছিল। জুন মাসের 2 তারিখে পাহাড়ের নিচে গভীর খাদে হঠাৎ কিছু তদন্তকারীদের নজরে আসে। কাছে পৌঁছে তারা দেখতে পান ওটি একজন ব্যক্তির মৃতদেহ ছিল। মৃতদেহের অবস্থা অত্যন্ত খারাপ হয়ে যাওয়ার কারণে রাজার ভাই তার হাতে ট্যাটু দেখে শনাক্তকরণ করে যে ওটা রাজারই মৃতদেহ। 2 দিন পরে পোস্টমর্টেমের রিপোর্টে এটা পরিষ্কার হয় যে রাজার সাথে কোনো দুর্ঘটনা ঘটেনি, রীতিমতো পরিকল্পনা করে ধারালো অস্ত্র দিয়ে তাকে হত্যা করা হয়েছে। জুন মাসের 4 তারিখে রাজার মৃতদেহ ইন্দোরে পৌঁছয়। মৃত অবস্থায় হলেও রাজাকে তো পাওয়া গেছিল, কিন্তু সবার মনে একটাই প্রশ্ন ছিল, তাহলে সোনম কোথায়? তার সাথে কি আরও কিছু খারাপ ঘটে গেছে? সে কি বাংলাদেশে পাচার হয়ে গেছে, নাকি সেই নিজে রাজার হত্যাকারী? এই প্রশ্নটা যদিও অনেকের মনে ছিল, কিন্তু বিয়ের মাত্র 3 সপ্তাহের মধ্যে হানিমুনে গিয়ে কোনো স্ত্রী কেন তার স্বামীকে হত্যা করবে, এটা ভেবে এই প্রশ্নটা কেউ জোরালোভাবে করছিল না। কিন্তু সোনমকে নিয়ে মেঘালয় পুলিশের মনে নানা কারণে সন্দেহ দানা বাঁধছিল। তদন্তে পুলিশ জানতে পেরেছিল সোনমের কাছে 2টি মোবাইল ছিল। তার একটি থেকে ইন্দোরের রাজ কুশওয়াহা নামক এক ব্যক্তির সাথে সোনম অনেকবার কথা বলেছে। সেই সূত্র ধরে পুলিশ তদন্ত করে আলাদা আলাদা জায়গা থেকে টোটাল 4 জনকে গ্রেপ্তার করে। তার মধ্যে রাজ কুশওয়াহা, বিশাল চৌহান আর আকাশ রাজপুতকে ইন্দোরের আশপাশ থেকে এবং আনন্দ কুর্মি নামক এক ব্যক্তিকে অন্য একটা জায়গা থেকে পুলিশ গ্রেপ্তার করে। তদন্তে পুলিশ জানতে পারে
রাজ কুশওয়াহা সোনমের বাবার প্লাইউডের কারখানায় চাকরি করত। সেখান থেকে সোনমের সাথে রাজের বন্ধুত্ব এবং প্রেমের সম্পর্ক। যেহেতু রাজ কুশওয়াহার সামাজিক অবস্থান সোনমদের থেকে অনেকটা নিচু স্তরের ছিল, সে কারণে সোনম লজ্জায় তার বাড়িতেই তাদের সম্পর্কের কথা জানাতে পারেনি। রাজ কুশওয়াহাই সোনমকে বলে এই বিয়েটা করে নিতে। তারপরে দুজনের সম্পর্ক রক্ষার জন্য কিছু একটা পরিকল্পনা করা যাবে। যাই হোক, রাজার মৃতদেহ পাওয়ার পরে পুলিশ সোনমকে খুঁজছিল। এর মধ্যে 8ই জুন রাতে ইউপির গাজীপুরের একটি ধাবাতে হঠাৎই একটি মেয়ে একেবারে বিপর্যস্ত অবস্থায় এসে ধাবার মালিকের কাছে ফোন চায় তার বাড়িতে ফোন করার জন্য। মেয়েটির বিপর্যস্ত অবস্থা দেখে ধাবার মালিক তাকে ফোন দেয়। মেয়েটি তার বাড়িতে কথা বলে। ততক্ষণ পর্যন্ত মেয়েটিকে কেউ চিনতে পারেনি, কিন্তু তার অল্প সময় পরেই ধাবার মালিকের নাম্বারে সেই মেয়েটির বাড়ির ফোন আসে এবং মেয়েটির ভাই ধাবার মালিককে বলে তাড়াতাড়ি পুলিশকে ফোন করে খবর দিতে। এরপর পুলিশ এসে অল্প কথাবার্তার পরেই বুঝতে পেরে যায় আসলে এই মেয়েটি হলো রাজা রঘুবংশীর স্ত্রী সোনম রঘুবংশী, এবং পুলিশ তাকে নিজের হেফাজতে নেয়। রাজার ভাই বলছে সোনমই তার দাদার হত্যাকারী। এদিকে সোনমের বাবা বলছে মেঘালয় পুলিশ সোনমকে ফাঁসাচ্ছে, তার মেয়ে আসলেই কোনো অপরাধ করেনি। কিন্তু 23 তারিখ যখন রাজা গায়েব হয়ে গেছিল তখন সোনম মেঘালয় পুলিশের কাছে অভিযোগ করতে পারত, কিন্তু সে সেটা করেনি। 8ই জুন রাতে সে যদি কারোর থেকে ফোন চেয়ে নিজের বাড়িতে যোগাযোগ করতে পারে তাহলে সে সেটা 23-24 তারিখেও করতে পারত, কিন্তু সোনম সেটা করেনি। হত্যাকারীরা সকলেই ইন্দোরের স্থানীয়। তাছাড়া রাজ কুশওয়াহা হলো সোনমের বন্ধু অথবা প্রেমিক। তাছাড়া বিয়ের আগে রাজার প্রতি সোনমের কোনো রকম আগ্রহ না দেখানো, বিয়ের পরে রাজার অনুমতি না নিয়ে অথবা রাজাকে না জানিয়ে হানিমুনের জন্য মেঘালয়ের টিকিট বুক করা, অথবা মেঘালয়ে এমন একটি জায়গায় রাজাকে নিয়ে ঘুরতে যাওয়া যেখানে টুরিস্টরা নিরাপদ নয়, এই সমস্ত কিছু কিন্তু সোনমের প্রতি সন্দেহের সৃষ্টি করে। শুধুমাত্র একটা বিষয় পুরো দেশবাসীকে অবাক করছে, যদি সোনমের কারোর সাথে প্রেমের সম্পর্ক থেকে থাকে তাহলে সে সেটা সোজাসুজি বাড়িতে না জানিয়ে রাজাকে কেন বিয়ে করলো, অথবা কেনই বা রাজার হত্যা করলো। সোনমদের সামাজিক অবস্থানের তুলনায় যদি সমাজের কোনো নিচু স্তরের কেউ তার প্রেমিক হয়ে থাকে তাহলে তাকে নিয়ে সিম্পল বাড়ি ছেড়ে চলে গেলেই তো সব সমস্যার সমাধান হয়ে যেত। অথচ সোনম সেটা না করে নির্দোষ রাজা রঘুবংশীকে হত্যা করলো। একজন ব্যক্তি যে মা বাবার পছন্দে বিয়ে করলো, বউয়ের কথা মতো হানিমুনেও গেল, অথচ সেখানে তাকে হত্যা করা হলো, সে ব্যক্তি জানতেই পারল না যে তার কি দোষ ছিল। মেঘালয় পুলিশের তরফ থেকে এখনও সোনমই হত্যাকারী সেটা পাকাপাকি বলা হয়নি, কিন্তু তথ্য প্রমাণের হিসেবে সন্দেহের তীর সোনমের দিকেই যাচ্ছে। যদি সোনমই রাজার হত্যাকারী হয় তাহলে তার পেছনে কি উদ্দেশ্য ছিল? সোনমের ভাড়া করা দুষ্কৃতীরাই রাজার হত্যা করেছে, নাকি সরাসরি সোনমও ওই কাণ্ডে জড়িত ছিল? মাঝখানে 17 দিন সোনম কোথায় কিভাবে ছিল? এখন পুলিশকে এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে হবে, তবে জানা যাবে রাজা রঘুবংশীর হত্যা কে কী কারণে করেছে। এই মর্মান্তিক কাহিনীটাই ছিল আজকের আড্ডা ব্লগারের কাহিনী। এই ধরনের ভয়ঙ্কর মর্মান্তিক ঘটনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এই বিষয়ে তোমাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করে সচেতনতার জন্য অন্য সবাইকেও এই বিষয়ে জানতে সাহায্য করো। ফেসবুকে দেখলে প্লিজ ফলো করো, ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করো। দেখা হবে আড্ডা ব্লগারের নতুন একটা পর্বে। এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমি দীপান্বিতা সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।